আমাদের টাকার দরকার, আমরা সঞ্চয় ভেঙে খাবো, 1 মাস 2 মাস 3 মাস যতদিন পারি ততদিন না খেয়ে থাকবো, রোজা রাখবো, চিল্লায় যাবো, তারপর আপনারা টাকা পাঠাবেন না। দেখি এই সরকার কতটা চলতে পারে এই রিমিটেন্স ছাড়া। এক্সপোর্ট তো বন্ধ হয়ে গিয়েছে, আরো যাচ্ছে, এবং এক্সপোর্ট তারা ফিরে আনতে পারবেন। সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমরা দুঃখিত, কোন রিমিটেন্স সার্ভারে কাজ করতেছে না, আপাতত 5 মাস সময় লাগতে পারে, আমরা কম্পিউটার কাজ করে না। প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজের মাইরে বাপ, লাগা হুন্ডি। আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাইমো আর এই টাকা তোমরা খাই আমাদের ভাই বোনদেরকে গুলি করে মারবা। তাহলে বিষয়টা এমন হয় না কোনো এক ফলের গাছের গুড়া কাইটা ফালাইয়া তার কাছ থেকে আবারও ফলের আশা করা। আগে যদি জানতাম 2024 সালে দেশ নতুন করে স্বাধীন করতে হবে, তাহলে আমি জীবনে প্রবাসে আসতাম না। পরপর 2 দিন মানব জমিনের প্রথম পাতার হেডলাইন, রেমিটেন্সে বড় ধাক্কা। এরপর জুলাইতে রেমিটেন্সে ধস। রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে সেটা নিয়ে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে না এই বাংলাদেশে। সেই সাথে সাথে কিন্তু বাংলাদেশের টাকার আর্থিকভাবে একটি সংকট দেখা দিয়েছে এবং সোনা দানাগুলো বেচা শুরু করে দিয়েছে সেই টাকার আর্থিকগুলো পূরণ করার জন্য। সম্মানিত দর্শক, কেন হঠাৎ প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে না, বাংলাদেশের ব্যাংকে বা কী বলছে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে সব কিছু জানতে পারবেন আপনারা। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। এই যে রেমিটেন্স কিন্তু পাঠামো না, কারণ আমার ভাই বোনদের কান্নার আওয়াজ আমি এত সহজে ভুলে যাবো না। 20 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি 30% কোটা থাকে, তাহলে 1 কোটি 20 লক্ষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য 50% কোটা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে গলায় পারাদাতা আদায় করতে হবে। খবর শুনছেন নি? খবর নেট বন্ধ করে নাই, নেট বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। আমরা ব্যাংকে দিছিলাম, ফন্ডিতে চলে গেছে বাংলাদেশে। আগামী 2 মাস আমরা কোনো রেমিটেন্স বা দেশ কোনো টাকা পাঠাবো না। আর যদি পাঠাই, আমাদের পরিবার একটাই রিকোয়েস্ট, বেশি না 3টা মাস ব্যাংকের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। দেখেন দেশের কি অবস্থা হয়। আজ থেকে শপথ করেন, যতদিন পর্যন্ত না আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের জয় হবে, ততদিন এই প্রবাস থেকে রিমিটেন্স যাবে। পরপর 2 দিন মানব জমিনের প্রথম পাতার হেডলাইন, রেমিটেন্সে বড় ধাক্কা। এরপর জুলাইতে রেমিটেন্সে ধস। রেমিটেন্স না পাঠানোর প্রচারণার প্রভাব কেমন হতে পারে সেটা নিয়ে বিবিসি একটা রিপোর্ট করেছে। আমরা এই রিপোর্টটা একটু দেখে তারপর মূল আলোচনায় আসবো। বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আইন নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে রেমিটেন্স প্রবাহ কমবে এবং পাচারের আশঙ্কা বাড়বে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় 16 জুলাই থেকে প্রবাসী আয় কমে যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় 19 জুলাই থেকে 24 জুলাই সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র $7,80,00,000। অথচ মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে $7,90,00,000 রেমিটেন্স এসেছিল। অর্থাৎ 18 জুলাইয়ের পরের সপ্তাহে পুরো সপ্তাহ মিলে যে রেমিটেন্স এসেছে সেটা 18 জুলাই পর্যন্ত প্রতিদিন আসা রেমিটেন্সের চেয়েও কম। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলছে এটা হয়েছে ইন্টারনেট বন্ধ থাকা এবং ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকার কারণে। বাস্তবতা কি তাই? ব্যাংকিং চ্যানেল খুলে দেবার পর এবং ইন্টারনেট সচলের পর পরিস্থিতিটা কি? 21 থেকে 27 জুলাই সময়ে রেমিটেন্স এসেছে মাত্র $13,80,00,000। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকা এই ঘটনা ঘটেছে। কিন্তু বাস্তবতা সেটা বলছে না। ইন্টারনেট খুলে দেবার পর, ব্যাংক চালু হবার পরও রেমিটেন্স প্রবাহ বাড়ছে না, বরং যেভাবে কমেছে সেটা দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা ধাক্কা হিসেবে আসছে। কারণ এই মুহূর্তে আমাদের রিজার্ভ আসলে কত? 10 জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ আকুট পেমেন্টের পর নিট রিজার্ভ $16.77 বিলিয়ন থেকে নেমে $15.45 বিলিয়ন হয়েছে। $15.45 বিলিয়ন নিট রিজার্ভ, যেটা বাংলাদেশ ব্যাংকের তথ্য। কিন্তু আমরা জানি ব্যবহারযোগ্য রিজার্ভ এর চেয়েও আরও $6 থেকে $7 বিলিয়ন কম। তার মানে এই মুহূর্তে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ $10 বিলিয়ন নিচে নেমে গেছে। সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে গত কয়েকদিনের সহিংসতার কারণে রপ্তানি আয় কমে গেছে, কিংবা ভবিষ্যতে অর্থনীতির উপরে যে প্রচণ্ড রকম একটা ধাক্কা আসতে যাচ্ছে, খুব সহসায় যে ধাক্কা আসতে যাচ্ছে, সেটার জন্য এই আন্দোলনকে দায়ী করার চেষ্টা করা হতে পারে। এমনকি ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে রপ্তানি আয় যে কমে গেছে সেটা এই আন্দোলনের কারণে, যে সহিংস পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হচ্ছে এই কারণে। কিন্তু মে মাসে আমাদের রপ্তানি পরিস্থিতি কী ছিল? ডেইলি স্টার সে সময় জানিয়েছিল মে মাসে রপ্তানি কমেছে 16%।
মে মাসে কিংবা তার আগে মার্চ এপ্রিলে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল না, কোটা সংস্কারের আন্দোলনও ছিল না। সে সময় তো পরিস্থিতি শান্ত ছিল। তারপরও মে মাসে রপ্তানি কমেছিল 16%। তার মানে এই আন্দোলনের সাথে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে আমাদের অর্থনীতি যে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে, অলরেডি যে বিপর্যয়ের মধ্যে আছে, তার কোনো সম্পর্ক নেই। ওবায়দুল কাদের কি কয়েকদিন আগে বলেছিলেন কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। দেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। শ্রীলঙ্কার স্টাইলের কথা তো বলছেন, শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের পরেই এই ঘটনা ঘটেছিল। সেই পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সরকার নানাভাবে এটার দায় চাপানোর চেষ্টা করছে বিরোধীদের উপরে, যারা আন্দোলন করছে তাদের উপরে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে প্রবাসীরা কেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন? কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে যে সহিংস পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং গুলি করে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে দুবাই, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিলেন। তারা বিক্ষোভ করেছেন। দুবাই এবং সৌদি আরবে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, দুবাইতে কয়েকজনকে সাজাও দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই প্রবাসীদের পক্ষে দাঁড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি প্রধানমন্ত্রী এই ঘটনা বলবার সময় বলেছেন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এই প্রবাসীদের আইনি এবং কূটনৈতিক সহায়তার কোনো কথা প্রধানমন্ত্রী বলেননি। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রবাসীরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যে দেশের সরকার প্রধানকে আন্তর্জাতিক বিশ্বে একজন ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে, যার নির্দেশে গণহত্যা চলছে বলে আন্তর্জাতিক মিডিয়া প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছে, সে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আর কিছু বাকি আছে? সারা পৃথিবী এখন বাংলাদেশ সরকারকে ধিক্কার জানাচ্ছে। ফলে প্রবাসীদের উপরে যে ব্লেম চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটা নিশ্চয়ই প্রবাসীরা ভালোভাবে নেবেন না। কারণ এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে দেশের অর্থনীতি টিকে আছে। অনেকে বলতে পারেন আমাদের রপ্তানি আয় তো রেমিটেন্সের চেয়ে অনেক বেশি, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা রেমিটেন্সের মাধ্যমে যেটা আয় করি এটা সলিড। আমি বছরে 20 থেকে 22 বিলিয়ন ডলার যেটা আয় করি রেমিটেন্সের মাধ্যমে, এটা সলিড, এর পেছনে কোনো খরচ নেই। কিন্তু আমরা যেটা রপ্তানি করি, রপ্তানি আয়ের পেছনে সিংহভাগ প্রায় 60 থেকে 70% আবার রপ্তানির কাঁচামাল আমদানিতে, রপ্তানি পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামাল আমদানি করতে হয় সেই আমদানিতে ব্যয় হয়ে যায়। ফলে সলিড ইনকাম, দেশের রিজার্ভের সলিড ইনকাম হলো রেমিটেন্স। এই রেমিটেন্সের ওপরেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে এবং এই রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদেরকে যদি ন্যূনতম কোনো সম্মান দেখানো না হয়, তাদেরকে যদি সরকার প্রতিপক্ষ মনে করে, তাহলে তারা এ ধরনের ক্যাম্পেইন শুরু করতে পারেন এবং সেটা হয়েছে, যেটা দেশের অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। আমরা দেখেছি তাদের সাথে কী ধরনের আচরণ করা হয়, কী ধরনের ব্যবহার করা হয় এয়ারপোর্টগুলোতে। এগুলো আমরা দেখেছি, অনেক আগে থেকে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু সাম্প্রতিক সময় যেটা হয়েছে, দেশের বাইরে প্রবাসীরা গ্রেফতার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে জেল জরিমানা করা হয়েছে, অথচ সরকার কোনো ধরনের কূটনৈতিক সহায়তা দিচ্ছে না। তাহলে এই বিদেশি মিশনগুলোর দায়িত্ব কী আসলে? ফলে এখন প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন এবং এই ক্যাম্পেইনটা যদি চলতে থাকে, তাহলে দেশের অর্থনীতি খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে। সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে অতিরিক্ত মূল্যে রেমিটেন্স সংগ্রহ করবার জন্য। সরকারের পক্ষ থেকে প্রবাসীদেরকে আহ্বান জানানো হচ্ছে তারা যেন রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠান, কিন্তু সেটা খুব একটা কাজ করছে না। সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী এই আহ্বান জানানোর সাথে সাথে এক ধরনের থ্রেটও করেছেন। প্রবাসীদেরকে ভয় দেখিয়েও কোনো কাজ হচ্ছে না। প্রবাসীরা যে সিদ্ধান্তটা নিয়েছেন, বিশেষ করে তারা যেটা বলবার চেষ্টা করছেন, আমাদের পাঠানো রেমিটেন্সের টাকায় যে বন্দুক কেনা হয়, যে গুলি কেনা হয়, যে ট্যাঙ্ক কেনা হয়, যে হেলিকপ্টার কেনা হয়, সেই হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, সেই বন্দুক সেই গুলি ব্যবহার করে দেশের সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। ফলে আমরা রেমিটেন্স পাঠাবো না এবং ক্যাম্পেইনটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, সেটার প্রভাব কি আমরা তো দেখতে পেলাম। যেখানে মাসের প্রথম 18 দিনে প্রতিদিন $7.90 কোটি রেমিটেন্স এসেছে, সেখানে পরবর্তী 7 দিনে এসেছে $7.80 কোটি। প্রতিদিন যেটা এসেছে তার চেয়েও কম এসেছে পুরো এক সপ্তাহে। এবং এভাবে চলতে থাকলে সরকার খুব সহসাই এই অর্থনীতিকে আর টানতে পারবে না। অবশ্য তারা নিজেরাই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গত 16 বছরের লুটপাট, দুর্নীতি, বিদেশের টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পুরোপুরি খোকলা করে দেওয়া হয়েছে। এখন এই আন্দোলনের উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। হঠাৎ করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যখন আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিলাম, সেই মুহূর্তে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এই কথাগুলো এখন বলবার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এই আন্দোলনের উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের রপ্তানি আয়ও কমে গিয়েছিল। মে মাসের হিসেব বলছে 16% কমে গিয়েছিল মে মাসে, যখন দেশে কোনো আন্দোলন ছিল। দুটো বিবৃতি নিয়ে কথা বলতে চাই। মানে আমরা ইদানিং বিবৃতি শব্দটা এক ধরনের বাংলাদেশে খুব সিরিয়াসলি ডেরোগেটরি হয়ে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ, তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয়। গত নির্বাচনের আগেও দিয়েছিল এবং খুব শেষ পর্যন্ত খুব বেশি কিছু হয়নি বলে আমাদের বিরক্তি আছে। আমি আগেও যখন এগুলো নিয়ে কথা বলতাম তখনও বলেছি, আমি এখনো আবার একটু বলি, একটা স্টেটমেন্ট সেটা কঠোর হলেও সেটা অনেক কিছু ঘটিয়ে দেবে বাংলাদেশে, আমাদের লড়াইটা করে দেবে তা কখনো না। আবার একটা বিবৃতিকে খুব তাচ্ছিল্য করারও কিছু নেই, সেটা আমাদের লড়াইয়ের শক্তি যোগাবে। এবং আমি কেন মনে করি এই দুটো বিবৃতি ইম্পর্টেন্ট, শেষে আসবো। একটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন, একটা ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র বিষয়ক হেড আছেন জোসেফ বোরেল, তার বিবৃতিও এসেছে। আমি দুটো বিবৃতির কিছু অংশ পড়ি, তারপর আমি বলতে চাই যে কেন এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত।
জাতিসংঘের এর আগে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, যার প্রধান কাজে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলো দেখা। কারণ এই গত কিছুদিন এক কোটা সংস্কার আন্দোলনে যা যা আগে হয়েছে বা এখনো হচ্ছে, এই যে আরবিট্রারি ডিটেনশন, আপনি ব্লক পেজ করে করে তুলে নিয়ে যান, মূলত মানবাধিকার বিষয়ক ঘটনা ঘটেছে। তাই ভলকার তুর্ক আগে স্টেটমেন্ট দিয়েছেন। এবার যিনি জাতিসংঘের মহাসচিব আসছেন, তার বিবৃতি এসছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয়ে তিনি অবগত। তিনি সবাইকে শান্ত সংযত থাকা তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে তিনি উদ্বিগ্ন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘের মহাসচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। এই জায়গাটায় বাক্যটা খুব ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। সো বাংলাদেশে যা ঘটেছে তার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। জাতিসংঘের সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তিনি আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউ ইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো অব্যাহত রয়েছে। বিশ্ব সংস্থাটি জাতিসংঘের শান্তি মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তার সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতিসংঘের কোনো স্টেটমেন্টে এই ধরনের বক্তব্য, এই ধরনের বাক্য আমি দেখিনি। এরপর শুধু ওই যে জাতিসংঘের লোগো ব্যবহার করা হয়েছিল, সেটা যাতে ব্যবহার করা না হয় এবং জানানো হয়েছে, বাংলাদেশ আশ্বস্ত করেছে, এটার কথা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে শান্তি রক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তার সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। আমরা খুব গুরুত্ব দিয়ে এই ব্যাপারটাকে দেখতে হবে। এবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে যে স্টেটমেন্ট আছে, জোসেফ বোরেল বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলো ওনার একটা জায়গায় আমাদের দেখা হয়েছিল কনফারেন্সে, সেখানে উনি বলছেন, কর্তৃপক্ষের দেখা মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। তার মানে দেখা মাত্র গুলির নির্দেশ যেমন সমস্যা আছে, হত্যাকাণ্ডগুলো আইন বহির্ভূত হয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই কথাটাই বলার চেষ্টা করছি বাংলাদেশে বসে। পুলিশ বাহিনী বিশেষ করে এর সাথে বিজিবি যুক্ত হয়ে যেভাবে বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব বেআইনি। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো আইনিভাবে মানুষের প্রাণ সংহার করতে পারে, কিন্তু এবারকার ঘটনাগুলো সব বেআইনি ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন খুব স্ট্রংলি সেটা বলছে। উনি আরো বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা। খেয়াল করি, সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কথাটা যোগ করা হয়েছে শেষে, ওই তদন্ত চেয়েছেন, কিন্তু এর আগের গুলো স্পষ্টভাবে বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার, মানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছে। এগুলো সবই 4টা জিনিস, সবগুলো সরকার করেছে। বাংলাদেশে বিক্ষোভকারী, সাংবাদিক, ছোট শিশু সহ অন্য ব্যক্তিদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে, সেগুলোর পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন জোসেফ বোরেল। অত্যন্ত টাফ বক্তব্য, কিন্তু আমরা খেয়াল করছি হয়তো। তিনি আরো বলেন, বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে, তারা যেন আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে। বোরেল বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর উপর তারা গভীরভাবে নজর রাখবেন। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশ সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। তাহলে আমরা দুটো স্টেটমেন্ট যদি দেখি, মোটা দাগে আমরা যখন দেখলাম, তখন ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য খুবই স্ট্রং। মানে আমরা বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ করছি, ঠিক সেই অভিযোগগুলি তারা তুলে ধরেছেন। আমি জানি সরকার এখন বলতেই পারে ইউরোপিয়ান ইউনিয়নকে বিরোধীরা টাকা পয়সা খাইয়ে লবিস্ট নিয়োগ করে ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু না, এগুলো খুব সাদা চোখে দেখা যায়। এবার এই বিভৎসতা, বর্বরতা যে স্কেলে হয়েছে এবং যে পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে, এর জন্য খুব বেশি কিছু আর প্রয়োজন নেই। আমরা এর মধ্যে দেখেছি সরকার বহু রকম প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে, বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারদেরকে ব্রিফিং করেছে, পরে তারা তাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়, মানে সেই ভাঙচুরের জায়গা দেখাতে নিয়ে গেছে, তাতে তারা মনে করেছে সব হয়ে যাবে। এবং আমরা এটুকু প্রমাণ না পেলেও খুব ভালোভাবে জানি যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট তারা পাঠানোর চেষ্টা করছেন বিভিন্ন দেশের মিশনগুলোতে, কিন্তু রেজাল্ট কিছু হয়নি। ইউরোপিয়ান ইউনিয়নের যে স্টেটমেন্ট আমার কাছে অবিশ্বাস্য রকমভাবে টাফ লেগেছে। আমি ইউরোপিয়ান ইউনিয়নের এত টাফ স্টেটমেন্ট আমি খুব সহসা দেখিনি, একেবারে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে। এবং এটাকে যদি আমরা যুক্ত করে জাতিসংঘের বক্তব্য, মহাসচিবের যে বক্তব্য আছে, ইট ওয়াজ নট দ্যাট টাফ, কিন্তু সেই বাক্যটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তার দেশের মানবাধিকারের অবস্থা কি সেটা দেখতে হবে, কারণ বাংলাদেশ গিয়ে অন্য দেশের শান্তি রক্ষা করে, সেখানে মানবাধিকার রক্ষায় সাহায্য করে বাংলাদেশের বাহিনীগুলো। এবং এই মুহূর্তে এই আলাপটা তো খুব সিরিয়াসলি আছে। আগে বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলো, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি, এরকম আরও যারা আছে, তাদের জায়গা থেকে আলাপ ছিল। কখনো কখনো কংগ্রেসম্যানরা বলেছেন, কখনো কখনো সেনেটাররা বলেছেন, আমেরিকান ইলেকশনের আগের কথা বলছি। এবার জাতিসংঘ মহাসচিব নিজে সেটা উল্লেখ করে দিচ্ছেন। ইটস অ্যান অ্যালার্মিং সাইন। আমি বলতে চাই, জাতিসংঘে সৈন্য পাঠানোর ব্যাপারে সমস্যা হতে পারে যদি তারা সংযত না হয় এবং তারা যদি ঠিকঠাক মতো কাজ না করে, এবং এক্সিস্টে যা যা ঘটে গেছে সেগুলোর বিশ্বাসযোগ্য কোনো কিছু যদি তারা না করে। যদি আমরা দেখছি দিনে দুপুরে চোখের সামনে আমাদের সামনে এখন গুলি করে মেরে ফেলা হলো আবু সাইদকে, সে নাকি ইট পাটকেলের আঘাতে মারা গেছে।
তাকে গুলি করা হয়নি, এবং কি এখনো যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর মামলায় পুলিশের গুলিতে হত্যার কথা একটাতেও বলা হয়নি, আমরা অনেকে হয়তো জানি না। যাই হোক, আবারও বলছি, কোনো স্টেটমেন্টকে, বিবৃতিকে খুব বেশি গুরুত্ব দিয়ে এটাই সব ঘটনা ঘটিয়ে দেবে সেটা দেখার কিছু নেই, আবার তাচ্ছিল্য করার দরকার নেই। ইউরোপিয়ান ইউনিয়ন যখন সেন্ট্রালি একটা স্টেটমেন্ট দেয় খুব বড় গুরুত্ব আছে। এবং ওই যে বললাম, বাংলাদেশে যেহেতু জিএসপি প্লাস বাংলাদেশের পোশাকের একক দেশ হিসাবে আমেরিকা সবচেয়ে বড়, কিন্তু আমরা যদি টোটাল ধরি ইউরোপিয়ান ইউনিয়নকে একটা ইউনিট হিসাবে ধরি 27টা দেশকে, সেটা আমেরিকার চাইতেও বড়। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে সরকারের জিনিস যা যা করছে এগুলো খুব আননোটিস চলে যাচ্ছে। সরকার যা যা করছে সেগুলো সরকার ম্যানেজ করে ফেলেছে। এক ভারতের কৃতদাস হওয়ার কারণে ভারত তার ভৃত্য, প্রভু ভারত তার ভৃত্য আওয়ামী লীগ সরকারের জন্য সারা দুনিয়ার সবাইকে ম্যানেজ করে বসে আছে। এই যে এক ধরনের প্রোপাগান্ডা সামনে আনানোর চেষ্টা আছে, চেষ্টা হবে আর কয়েকদিন পরে, একটু এই অ্যাকিউট পরিস্থিতিটা কেটে যাওয়ার পরই, যেটা আমরা ধারণা করতে পারি। এই বিবৃতিগুলো, অন্তত এই দুটো বিবৃতি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত স্ট্রং। এই দুটো বিবৃতি তাদের সেই ন্যারেটিভের বিরুদ্ধে খুব শক্তভাবে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। সো আমরা এই ধরনের বিবৃতিকে ওয়েলকাম জানাই, আরও যত আসবে তত ওয়েলকাম জানাই, কিন্তু করতে হবে তবে না। আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে ওরা কারো দিকে তাকিয়ে থাকে না, লড়াই করে, এবং ওই লড়াইয়ের পাশে বরং এখন এসে দাঁড়াতে চায়। এটাই হয়, লড়াইটা ঠিক মতো হোক, লোকজন অন্যরা সবাই এসে দাঁড়াবে, তাদের স্বার্থে দাঁড়াবে, এবং সেই দাঁড়ানো আমাদের সাম পার্সেন্টেজে যদি সাহায্য করে আমরা সেটা নেব, এবং আমরা চাই সেটা অব্যাহত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।